জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের 1 বছর পূর্ণ হয়েছে গত 8 ফেব্রুয়ারি। এই মামলা ছাড়াও বিএনপি নেত্রীর বিরুদ্ধে মোট 36টি মামলার মধ্যে উচ্চ আদালতে স্থগিত আছে 23টি, আর গ্যাটকো, নাইকো এবং বড় প্রক্রিয়া সহ বিচারাধীন মামলা 11টি। জিয়া অরফানেজ ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট এবং কুমিল্লার একটি হত্যা মামলা ছাড়া বাকি সব মামলায় জামিনে আছেন বিএনপি চেয়ারপারসন। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদকের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে 2.5 মাসেরও বেশি সময় ধরে আপিল শুনানির জন্য ঝুলে আছে। সরকারে যারা আছেন তারাই এই মামলা দীর্ঘায়িত করছেন বলে খালেদা জিয়ার আইনজীবীরা অভিযোগ করলেও দুদকের আইনজীবী বলছেন সামনের শুনানিতে তারা বক্তব্য রাখবেন এবং সেখানেও সাজা বহাল থাকবে। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারাকে বিএনপির ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন দলটির নেতারা। আবার বলেছেন সরকার যদি রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে তাহলে 7 দিনের মধ্যে খালেদা জিয়া মুক্ত হয়ে যাবেন। অবশ্য বিএনপিকে হাঁটু ভাঙা ব্যর্থ দল অভিহিত করে আওয়ামী লীগ বলছে খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয়, এতে সরকারের কোনো হাত নেই। এদিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং প্রেস ক্লাবের বদলে বিএনপি নেতাদের রাস্তায় নামার পাশাপাশি সারা দেশে আন্দোলন গড়ে তুলতে পরামর্শ দিয়ে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা খালেদা জিয়ার জামিন বিষয়ে আলাপ করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকের রাজকাহনে। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেই কথাটি আমি আসলে সবশেষ বলেছি, যে আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সংলাপ চেয়েছেন আপনি, এবং সেটি এবার সংলাপটি হওয়া উচিত খালেদা জিয়ার মুক্তি নিয়ে। এর আগেও কিন্তু সংলাপ হয়েছে নির্বাচনের আগে, এবং যতটুকু জানি সেখানেও এই একটি বিষয় ছিল খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গটি, কিন্তু হয়নি। কোনো দাবি আসলে সংলাপে মানা হয়নি বলেই আমরা জানি। আপনারাও সেটি দাবি করেছেন নির্বাচনের আগে যে সংলাপটি হয়েছে। এখন সংলাপের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি কি সম্ভব? সংলাপে অনেকগুলি কথা হয়েছিল, অনেকগুলি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন। যেমন মূল প্রতিশ্রুতিটা ছিল তফসিল ঘোষণার পরে কাউকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু আমরা তো দেখেছি মাইবি, গায়েবি, আজগবি মামলাতে প্রায় কয়েক হাজার লোকের নামে মামলা হয়েছে, ধরা পড়েছে, ঝুলছে, তারা হাইকোর্টের দরজায় দরজায় ঘুরছেন। আমাদের শ্রদ্ধেয় বন্ধু হুমায়ুন ভাইদের কাছে তদবির করছেন বেলের জন্য। আজকে এখন তো একটা নির্বাচন, যে কোনো একটা নির্বাচন হয়ে গেছে, এখন অবস্থার একটা পরিবর্তন হয়েছে, একটা ভিন্ন পরিস্থিতি। ওই সংলাপ, এক সংলাপে কাজ না হলে যে অন্য সংলাপে কাজ হবে না তার কি মানে আছে? গণতন্ত্রের ভাষাই হলো সংলাপ, আলাপ করতে হবে, গাড়ি ঘোড়া ভাঙ্গা না, না, কিন্তু আলাপ করতে হবে। এবং খালেদা জিয়াও জেলে যাওয়ার আগে বলেছিলেন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে, যদিও বিএনপি আন্দোলনে নাই, কিন্তু যেভাবে আছে সরকার এটাকে, খালেদা জিয়ার মামলাটাকে আদালতের এখতিয়ার বললেও কার্যত এটা রাজনৈতিক হয়ে গেছে। এটার মূল কারণ আমি মনে করি আমাদের এজি অফিস, অ্যাটর্নি জেনারেলের অফিস, ওনাকে নমিনেশন না দেওয়ায় উনি খুব ক্ষুব্ধ আছেন, তাই সরকারকেই বেকায়দায় ফেলছে। প্রত্যেকটা হাইকোর্টের, এটা আনপ্রেসিডেন্টেড, অতীতে কখনো দেখা যায়নি। হাইকোর্টে বেল হয়ে গেলে তার বিরুদ্ধে সরকার আর সুপ্রিম কোর্টে এপিল কোর্ট করেননি। এবং এখানে যদি আমরা দেখি নাজমুল হুদা, ব্যারিস্টার নাজমুল হুদা, উনি তো বেল দিয়ে বাইরে আছেন, একই দুর্নীতির মামলা। তা আমি যেটা মনে করি গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের এটা একটা সংলাপ আবার হওয়া উচিত। এবার যে আগেরবার কথা রাখেন নাই বলে যেবার কথা রাখবেন না তা নয়, এবার আর সংলাপ কেবল খালেদা জিয়ার জামিন না। আমি যেটা বলতে চাইছি যে যতগুলি মামলার, এই গায়েবি আজগবি মামলাগুলির, ওটাকে সরকারের এখন প্রত্যাহার করে দেওয়া উচিত। প্রত্যাহার না হলে ওটাকে জামিন দিয়ে দেওয়া উচিত, তাহলে দেশের পরিবেশটা একটা সুস্থ হবে। এই সংলাপ হলে হয়তো বিএনপি আরও একটা আশাহত পথে নামতে সাহস পাবে। সেই জন্য আমি মনে করি যে এটাকে আমাদের সংলাপ হওয়াই উচিত। সংলাপ হলে হয়তো দেখা যাবে যে একটা ফল বেরিয়ে আসবে। ইউসুফ হোসেন হুমায়ুন, যেটা আসলে ডাক্তার জাফরুল্লাহ বললেন যে সংলাপের মাধ্যমে ফল বেরিয়ে আসতে পারে, আপনারা বারবার বলছেন যে এটি আইনি বিষয়, আইনের মাধ্যমেই বেরিয়ে আসতে পারে। সংলাপ হলে কি সম্ভব? এই যেটা উচ্চ আদালতে বিচার জন্য অপেক্ষায় আছে, সিদ্ধান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষা আছে,
সেখানে এক্সিকিউটিভ অথরিটি বলে প্রাইম মিনিস্টার বলেন, প্রেসিডেন্ট বলেন, সে কি করে এটা পেতে? প্রেসিডেন্ট পারে কখন? আর্টিকেল 39 অফ দি কনস্টিটিউশন, সেটা হলো দণ্ডপ্রাপ্ত হওয়ার পরে উনি মৌকুফ করতে পারেন, স্বীকার করে নিতে হবে যে আমি দণ্ডপ্রাপ্ত, আমাকে ক্ষমা করুন। আমার ক্ষমা করুন। না, ক্ষমা না, এখনো ওনার মামলা শেষ হয়নি। ওকে। সুতরাং যেমন কাজেই- নাজমুল হুদা, জি। ব্যারিস্টার নাজমুল হুদার মামলা শেষ হয়নি, উনি তো জামিনে জামিনের বাইরে আছেন, জি। আছেন। প্রকৃতপক্ষে সেটাই উনারও, আর খালেদা জিয়ারও এই মামলায়, দুর্নীতির মামলায় উনার বেল আছে, জামিন হয়েছে, জি। কিন্তু ওই যে বাকি 36 অন্যান্য মামলাগুলোতে তাকে আসলে গ্রেফতার এখানে করা হয়েছে। সরকার নিয়ন্ত্রণ করছে। উনি ভালো করেই জানেন, হুমায়ুন ভাই ভালো করে। দুর্নীতির মামলায় কিন্তু আপনার প্রথমে বেল ছিল, না, এখনো বেল আছে, 6 মাস দিয়েছে আবার। কিন্তু যে যখন ওই যে সাজাটা বাড়ানো হলো, না, তারপর আবার বেল তারপর হয়েছে। বের করা হয়েছে, জামিন না করা হলে আবার বেল দেবে, বেল তো জি, হতেই হ্যাঁ, পারে। ইউসুফ হোসেন, আপনার কাছে আসলে কথা শেষ করতে পারিনি আমরা। তাহলে কি আসলে আপনারা মেনে নেবেন যদি এরকম সংলাপ হয়, মুক্তি দেওয়া সম্ভব? দেখুন, এটা আমি আবার নতুন করে বলবো না, আবার রিপিট করছি, সেটা হচ্ছে এই যেটা বাস্তবতা সেটা মেনে নিতে হবে। আইনের পরিধি যেটা, তার বাইরে কোনো সরকারে যেতে পারবে না। এখানে দেখা যাচ্ছে যে একটা বিচার হয়েছে, সাক্ষী প্রমাণ হয়েছে, এবং এই মামলাটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে না, সেটা আরে তত্ত্বাবধায়ক সরকার বলে ওয়ান গভর্নমেন্টের সময় মামলা। সেই মামলা সাক্ষী প্রমাণ হয়েছে, প্রায় 10 বছরের মতন ঘুরেছে মামলাটা। তারপরে এত দীর্ঘ সময় আমি দেখি নাই একটা মামলা প্রলং করে। এই রিট পিটিশন কোনো ব্যাপার 561, 439 এই করতে করতে প্রায় 10টি বছর ঘুরে গেছে। আইনের শাসন আসে বলে এটা সম্ভব হয়েছে। সামারি ট্রায়াল করার ইচ্ছা সরকার ছিল না বলেই এটা সম্ভব হয়েছে প্রলং করার জন্য। সুতরাং এখানে টোটালি ইন দি হ্যান্ডস অফ দি কোর্ট, এটা আমাদের কিচ্ছু করার নেই সরকারের। কারণ সরকার তাদের একটা অঙ্গ হলো জুডিশিয়ারি, এদিকে পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সেই সাংবিধানিক মোতাবেকই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট বা অধীনস্থ আদালত সবগুলি তার সহযোগিতার স্বাধীন, এবং সেটা সেভাবে উইদাউট এনি ইনফ্লুয়েন্স, মানে যেটা বলি আমরা উইদাউট এনি ফিয়ার অ্যান্ড ফেভার, দুটো একসঙ্গে এটা করে। কাজে এখানে সরকারের তরফ থেকে আছে বলতে তুমি সব চাপে দিয়ে দাও, কি সম্ভব? দ্যাট উইল বি অ্যামাউন্ট টু কন্টেম্প্ট। জি, শেখ শহীদুল ইসলাম, আসলে যেটি আসলে ডক্টর জাফরুল্লাহ বলছেন এবং বিএনপি পক্ষতে বলা হচ্ছে যে মামলা একই ধরনের মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে, কিন্তু খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না, শেখ হাসিনা মুক্ত আছেন, প্রধানমন্ত্রী হিসেবে আছেন। এটি রাজনৈতিকভাবেই তারা বিবেচনা করার চেষ্টা করছেন এবং বলছেন যে এটি রাজনৈতিক কারণেই তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আপনি আসলে কি দেখেন? দেখুন, রাজনীতি আমরা করি, যারা আমরা রাজনীতি করি, আমরা ধরে নেই যে আমাদের এই ধরুন আমাদের মতন দেশে যে আমাদের অনেক প্রতিকূলতার মোকাবেলা করতে হবে, এবং রাজনীতিতে প্রতিকূলতা নয়, রাজনীতিতে আমরা অনেক সময় আমাদের যারা উত্তরসূরি তারা আমরা দেখেছি ফাঁসি কাস্টে যাওয়ার রিস্ক নিয়েও এদেশে রাজনীতি করেছে। জি। ধরুন বঙ্গবন্ধুর কথাই আমি বলি, বঙ্গবন্ধু যখন 6 দফা প্রস্তাব ফাইনালাইজ করলেন, ফাইনালাইজ করার পরে উনি আতাউর রহমান খান সাহেবের কাছে গেলেন। উনি গিয়ে বললেন যে আজকে সরওয়ার্দী সাহেব নেই, আজকে আপনার শেরে বাংলা নেই, আপনি আমাদের এই সিনিয়র নেতা যিনি লাহোরের এই বিরোধী দলীয় বৈঠকে যোগদান করছেন, আপনি এইটি উপস্থাপন করেন। উনি 2-3 বার 6 দফাটা পড়লেন, পড়ে তারপরে বঙ্গবন্ধুকে বললেন, মজিবর মিয়া, আপনি তো দেখি আমারে ফাঁসি কাস্টে লটকানোর ব্যবস্থা করে নিয়ে আসছেন, আমি তো পড়বই না, আপনিও এইগুলো নিয়ে উচ্চবাচ্য করেন না। তখন বঙ্গবন্ধু তাকে বললেন যে নেতা, জাতিটাকে তো নিঃশেষ হতে দেওয়া যায় না, কাউকে না কাউকে তো এই রিস্ক নেওয়াই লাগবে। বঙ্গবন্ধু এই রিস্ক নিয়েছিলেন, এবং নিয়েছিলেন বলেই আজকে জাতির জনক এবং বাংলাদেশ স্বাধীন। তো আমি রাজনীতির যে বিষয়, সেই বিষয়টার দিকে যদি আপনি লক্ষ্য করেন যে বিএনপি করুণা ভিক্ষা করতে চায় কেন? বিএনপি যদি রাজনৈতিক দল হয়, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়, এই 69-এরই এই ফেব্রুয়ারি মাসে 15ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুর নিহত হন, 16ই ফেব্রুয়ারি ঢাকা শহরে যে প্রলয় কাণ্ড ঘটে যায়, সমগ্র জনগণ বিভিন্ন দেশের অংশ থেকে এসে
ঢাকা শহরে আদালত অভিমুখে, ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা শুরু করে, পথে তারা যারা যাচ্ছিলেন তাদের যে বাড়ি, সে বাড়ি পর্যন্ত আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে দেয় এবং জজ সাহেবরা পালিয়ে পাকিস্তানে চলে যান। আলটিমেটলি আইয়ুব খানকে সেই মামলা প্রত্যাহার করতে হয়েছিল। সুতরাং বিএনপি যে রাজনীতি করছেন, আমার মনে হয় তাদের রাজনীতিটা লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন একটি রাজনীতি। রাজনীতিতে একটা হলো সাংগঠনিক যে ক্ষমতা, সেই ক্ষমতা তৈরি করা, দ্বিতীয় হলো জনগণের উপরে আস্থা রাখা এবং জনগণকে সংগঠিত করা, এবং তৃতীয় হলো তার দলের নেতা এবং কর্মীদের আদর্শের প্রতি, কর্মসূচির প্রতি অকুণ্ঠ নিরঙ্কুশ আস্থা এবং বিশ্বাস। এই তিনটির কোনোটি আজকে বিএনপির এই রাজনীতিতে দেখা যাচ্ছে না। এমনকি নির্বাচনের আগেও ধরতে গেলে তারা বা আওয়ামী লীগকে একটা ফাঁকা মাঠ দিয়ে দিলেন। আজকে নির্বাচনকে তারা বলেছিলেন যে আন্দোলনের একটা অংশ হিসেবে গ্রহণ করবেন, সেটাও যদি তারা করতেন তাহলেও আজকে কিন্তু পরিস্থিতি ভিন্নতর থাকতে পারত। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতির এই যে ডামাডোল, রাজনীতির এই যে উত্থান পতন এবং রাজনীতিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার আর খালেদা জিয়ার বিচার, এগুলো রাজনীতির বিষয় নয়। এটা ইউসুফ হাসান হুমায়ুন সাহেব বলেছেন, শেখ হাসিনার একটা মামলাও কিন্তু সরকার প্রত্যাহার করেনি। সবগুলো মামলা তিনি কোয়াশ পিটিশন করেছেন, কোয়াশ করেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে কোয়াশিং হয়েছে, তারপরে তিনি ছাড়া পেয়েছেন। তিনি একটি মামলাও তার মামলা রাজনৈতিক বিবেচনায় এখানে দুদক প্রত্যাহার করে নাই। সুতরাং এই কথাগুলো বলা যে অমুকে ব্যাপারে এইটা হয়েছে, অমুকের ব্যাপারে এইটা হয় না, এটা ঠিক নয়, তুলনাটা ঠিক হচ্ছে না। তবে তুলনাটা ঠিক হচ্ছে না। তবে এখানে একটি জিনিস যেটা আমি মনে করি যে রাজনীতিতে, যেটা জাফরুল্লাহ ভাই বলেছেন, সংলাপটা খারাপ নয়। সংলাপ কিন্তু হতেই পারে, যে কোনো ইস্যুতে, যে কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলো সংলাপ করতে পারে, কিন্তু সেই সংলাপের দেখেন ভুল ভ্রান্ত নীতির কারণে সেই সংলাপের পরিবেশটাও পর্যন্ত আজকে বিএনপি বিনষ্ট করে ফেলল। সেদিন যে তাদেরকে ঐক্যফ্রন্টকে দাওয়াত করা হয়েছিল, এটা সংলাপ ছিল না, তো এটা সংলাপ না। আমি বলছি আপনি আপনি যদি চা চক্রে যেতেন, দেখা তো হতো, দেখা হলে কথা তো হতো, কথা হলে আপনি কথাটা তো বলতে পারতেন। এতগুলো মানুষের মধ্যে চা চক্রের মধ্যে কি কথা হতো? অনেক কেমন আছেন, ভালো আছেন, এছাড়া কি কথা বলা যেত? সব কথাই বলা যায়। আপনার দুনিয়ার সবচেয়ে বড় বড় ডিসিশন গুলো এই টি টেবিলেই হয়েছে, ডিনার টেবিলেই হয়েছে, অনেক বড় বড় ডিসিশন। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইয়ল্টার খানস প্যালেসে চার্চিল, স্ট্যালিন আর রুজভেল্ট, তারা তিনজনে মিলে যে ডিসিশন নিয়েছিলেন টু ওপেন দ্য সেকেন্ড ফ্রন্ট, সেটাও কিন্তু ডিনার টেবিলে হয়েছিল সেই ডিসিশন। আমরা আলোচনায় ফিরবো, বিরতির সময় হয়েছে সংলাপের আলোচনা, এবং সংলাপের পাশাপাশি আপনি যেটি বলেছেন, আসলে আন্দোলনের একটি লক্ষ্য, বিএনপির লক্ষ্যটা হারিয়ে ফেলেছে মনে হচ্ছে আপনি, এবং জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে আন্দোলন করতে হবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আর প্রেস ক্লাবে বসে বসে ঢাকঢোল পিটালিয়ে হবে না, আন্দোলনে আসতে হবে, আন্দোলনের জায়গাতে আসবো। দর্শক সঙ্গে থাকবেন, ফিরছি শিগগিরই। আবার স্বাগত রাজকাহনে। আজকে আমাদের অতিথি অ্যাডভোকেট ইউসুফ হাসান হুমায়ুন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং শেখ শহীদুল ইসলাম। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বিরতি জায়গায় যেটি বলছিলাম, আসলে আপনি যেটা বলেছেন হাতি ঘোড়া না মেরে আন্দোলন করতে হবে, আন্দোলন নামতে হবে, যেটি শেখ শহীদুল ইসলাম বলছিলেন যে যদিও উনি 69-এর উদাহরণ দিয়েছেন, কিন্তু এখন তো 69-এর মতো অবস্থা না। একজন দুর্নীতিবাজ যদি আমরা বলি, কারণ আদালতে তিনি কনভিক্টেড, দুর্নীতিবাজকে মুক্ত করার জন্য হরতাল, আন্দোলন, ভাঙচুর, এগুলো কি জাতি মেনে নেবে কিনা? না, এখানে আমরা কি মুক্ত, আজকে এইটা এই মামলাটা এখনো শেষ হয়নি, এটা দুর্নীতির মামলায়, সেটাকে আমি সবসময় বলেছি ওনাকে জামিন দেওয়া হোক। মামলাতে যা হয় চূড়ান্ত যেটা হবে সেটা তো হবে, এখনও তো অ্যাপিলেট কোর্ট আছে, রিভিউ আছে, এইসব বাকি আছে, এইটাকে করতে দেওয়া হোক গণতন্ত্রের স্বার্থের খাতিরে। রাজনীতিবিদরাকে অনেক সময় তারা হুকুমের আসামি হয়ে যায়, যেমন এই মামলাটাও যদি দেখি আমরা, এটাতে টাকা এসছে
টাকা খরচ করেন নাই, এটাকে হলো কি যেখানে এটাকে একটা অন্যরকম টেকনিক্যালি টাকা তো রয়ে গেছে, টাকা যাই হোক সেটা বিচারকরা দেখেছেন, সেই ব্যাপারে বক্তব্য রাখতে চাই না, রাখারও দরকার নেই। কিন্তু এটাকে রাজনীতিকরণ কোথায় হয়েছে? ওই যে বাকি 36টা মামলা বেল দেন না, ম্যাজিস্ট্রেট সাহেবরা কথা শুনেন না, কথা শুনে মানে ম্যাজিস্ট্রেট সাহেব কথা শুনেন না, ম্যাজিস্ট্রেট সাহেবরা ল মিনিস্ট্রির কথা বেশি শুনেন। তার কারণটা হলো আজকে ডাক্তাররা যে কেবল কর্মস্থলে উপস্থিত থাকেন তা না, উনি খুব ভালো করে জানেন জেলা জজরা তার ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবারে কর্মস্থল ত্যাগ করেন, সোমবারে যে হাজির হন। এখন এই কথা তো আমাদের সেক্রেটারি জানে, সে সবার খোঁজ রাখে, কামরুল খোঁজ রাখতো, আমাদের মন্ত্রী সাহেব। সুতরাং কইলি এই কি কবে গেলা, তাহলে বুঝতে সারে তো জানে সব খবর। সুতরাং এটা দেখো, এর বিলটা দেখো, এটা দুই রকম বানিয়ে দেখা যায় না, এইটাকে না করে আপনি তা না হলে যে আমি এই কথা বলি, আজকে যেখানে এই যে যেমন ধরেন আজকে আমি মইনুলের মামলাটাই আনি, মইনুল ঠিক আছে সে খারাপ কথা বলেছে, বিক্ষুব্ধ, তার জন্য ভাট্টি, যদিও সে ক্ষমা চেয়েছে, ভাট্টি মামলা করতে হয়। আরও 17 জন লোকে কোথায় রংপুর, দিনাজপুর এই জায়গাতে মামলা করা, তারপর কোর্ট ফি জমা দেয় নেই, কোর্ট ফি জমা না দিয়ে মানহানির মামলা হয় না। তো ম্যাজিস্ট্রেট সাহেব এটা জানেন না, ওইটা তো পয়লাই বাতিল করে দেওয়া উচিত, কোর্ট ফি জমা দেন, সেটা করে নেই। আজকে গতকাল একটা খবর আছে যে আমাদের মতিউর প্রথম আলোর উনার নামে হয়েছে, এখন ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু সঙ্গে সঙ্গে উনাকে বেল দিয়ে দিয়েছে, ওনার বেলটা। সুতরাং এই বেলটার কথা বলি, ইনারা বলুক আর না বলুক, ওনারা তাকায় আছে উপরের দিকে কি নির্দেশ আছে, সেই কারণের জন্য আমি বলছি হয়েছে, এনাফ ইজ এনাফ, এখনই করেন আলাপ। যেমন ধরেন আজকে আমাদের এরশাদ সাহেবের কী হয়, এরশাদ সাহেব অনেক বেশি ভূমিকা রাখতে পারতেন উনি যদি সত্যি স্বাধীন হতেন। ওনার কিছু হইলেই তখন কয় যে ওনার মঞ্জুরের হত্যা মামলাটার ডেট পড়ে, আজকে কত বছর হয়ে গেছে। ফলে হয় কি এটা সরকার একটা কলকাঠি হাতে রাখে, বেকায়দায় হলে যেন মঞ্জুর হত্যা মামলা কিন্তু দায়ের করেছিল বিএনপি, না যে করুক, কিন্তু এটা তো আটকে রাখতেছে তখন আওয়ামী লীগ। আওয়ামী লীগের এত বড় উপকার করেছে, আওয়ামী লীগ মামলাটা শেষ করে দিলেই পারে, সেটা করে না। এটাকে আসলে এই তাহলে কি বিচারালয় এখনো মানে কাউকে টাইট দেওয়ার জন্য, মানে হচ্ছে প্রতিপক্ষকে টাইট দেওয়ার জন্য এখনো ব্যবহৃত হচ্ছে? আপনি একদম সুপ্রিম কোর্টের একজন লয়ার হিসেবে আপনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এটি একটু বলতে চাই। হ্যাঁ, একটু কথা শেষ করে এখানে, যেমন কি এই যে তার সম্প্রতি আমাদের ফখরুল আলমগীর অমুক, তার সাথে আমার মামলাটাও গেছে, আমাদের হাইকোর্ট আমাদেরকে বেল দিয়েছে। আমার এজি সাহেব অ্যাটর্নি জেনারেল, ওনাকে নমিনেশন দেয় নাই আওয়ামী লীগ থেকে, তাই ওনার মন খারাপ, উনি সরকারকে বিব্রত করার জন্য কিনা জানি না, উনি একটা করে ওইটার বিরুদ্ধে এতে বেল হয়েছে। ফখরুল আলমগীর বা অমুক, আমরা কি করব, বেল হয়েছে, সেটা উনি এপিল কোর্টে করেছেন, কইরা আবার হাজির হন না, এখনো প্রস্তুতির জন্য সময় চান, আমাদেরকে ঝুলাইয়া রাখছেন। জি, ইউসুফ হোসেন রহমান, আপনি কিছু বলবেন? অনেক লম্বা কথা বলেছেন তো আইনজ্ঞ সম্বন্ধে। আমার বলার শুধু এটুকু যে আদালতকে সম্মান দেখানো আমাদের কর্তব্য। অবশ্যই যে কোনো সরকার যে অবস্থা থাকুক কেন, আদালতকে সম্মান দেখানো উচিত। অবশ্যই ইভেন স্বৈরাচারী সরকার যখন ছিল, তারাও মোটামুটি আদালতকে সম্মাননা দেখিয়েছেন। তারা সবচেয়ে কম হস্তক্ষেপ এখানে করেছে। ব্যাপারটা হচ্ছে যে আন্দোলনের কথা বলা হয়েছে, আন্দোলন করতে তো নিষেধ কেউ করেনি, আন্দোলন করতে হলে জনসমর্থন লাগে, জনসমর্থন প্রয়োজন। সেটা আপনি লক্ষ্য করেছেন 2014 সালে নির্বাচনের আগে এই ডায়ালগের কথা যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তিনি আমন্ত্রণ জানালেন বেগম খালেদা জিয়াকে, উনি আসলেন না, তাল বানা করে আসলেন না। তো সিনসিয়ারিটি বলতে চাই, আন্তরিকতার অভাব কোনোদিন ছিল না আমাদের তরফ থেকে, প্রধানমন্ত্রীর তরফ থেকে। তো এখানে ডায়ালগ হবে কি, কোনোদিন প্রিকন্ডিশন দিয়ে ডায়ালগ হয় না, পুরো শব্দ দিয়ে কোনো আলোচনা হয় না। যেটা শেখ শহীদুল ইসলাম সাহেব বলেছেন রাইটলি, যে চা চক্রে গেলে তো অশুদ্ধ হয়ে যেত না কিছু, সেখানে কিভাবে কথা বলা যায় রাসূল সাহেব কন্ট্রাডিক্ট করেছেন। আপনার যে কোনো কথা বলতে চাই, চলো একটু করে চলে গেলাম বাইরে লনের মধ্যে একটা জায়গায় বসে গেলাম, এমন কিছু নাই, কোনো মাইকও নাই, কিছু নাকি শুনতেও পেলো না। কাজে এটা সম্ভব, এটা যারা জানেনি তারাও জানেন এটা। তো মূলত বিষয়টা আমার ধারণা যেটা,
সেটা হচ্ছে যে তাদের একটা জিনিস উপলব্ধি বোধ হয়েছে বলে আমার ধারণা, কারণ সুপ্রিম কোর্টে যারা আইনজীবী লিডিং সিনিয়র তারা কিন্তু বিএনপির উচ্চস্বরের নেতা। তারা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছেন, এক যে গণজাগরণ হবার মতন রাজনৈতিক প্রজ্ঞা, শক্তি, মনোবল তাদের নেই। ইস্যু কি আছে? হ্যাঁ? ইস্যু কি আছে? গণজাগরণ হবার মতো কোনো ইস্যু কি আছে? ইস্যু তো একটা, যদি ওইটা ধরেন আপনি খালেদা যে মুক্তি চান সেটাই বলতে চান, ওকে, সে ধরনের কিন্তু কোনো প্রেক্ষাপট আমি দেখি না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি লক্ষ্য করেছেন যে কয়েকবার এই সমস্ত কার্যকরী প্রোগ্রাম দিয়েছেন সেখানে কিন্তু সিনিয়র নেতারা যাননি, যেটা শেখ শহীদ সাহেব বলছেন যে ঢিলা ঢালাভাবে নির্বাচন করেছেন তারা। নেত্রী মুক্তির জন্য সেই ধরনের কোনো পজিটিভ স্টেপ নেননি, তারা জানে জনসমর্থন নাই। 2014 কথা বলছে, এই জন্য আমার এখনো মনে আছে ওই সময়ের দুবাই টাইমস একটা পত্রিকা আছে, সেখানে বেরিয়েছিল দাউদ ইব্রাহিম ইন্ডিয়ার, সেই মাফিয়া ডন হয়ে পরিচিত। সেই লোকের সাথে তারেক রহমান গেলেন উমরা করতে, কথা বলে তার সাথে একটা গোপন বৈঠক হয়। সেখানে এই নির্বাচন সম্বন্ধে বলা হচ্ছে নির্বাচন তো সেদিনই যাবে যেদিন ক্ষমতা যেতে পারবে, আদারওয়াইজ ইউজলেস, তুমি যেতে পারবে না, দেশে ফিরে যেতে পারবে না। তো অ্যাকর্ডিংলি ডিল হলো, ডিলের পর যা হয়েছে আপনারা জানেন, সর্বরকমের চেষ্টা চলছে, সন্ত্রাস, পুরনো মারামারি, সংসার, সর্বরকম সন্ত্রাসী কাজ হয়েছে, কিন্তু জনসমর্থন যদি থাকতো, এই কথাটা বলতে চাচ্ছি যে এই নির্বাচন চাই না, আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই, কই সেই স্লোগান তো একটা লোক দিতে রাস্তা নামেনি, পারেননি তারা। সো যে কোনো মুভমেন্ট আমরা সহায়তা থাকার বেশি দিনের কথা না, আপনার সাহেব অংশগ্রহণ করতে সেই আন্দোলনে আমার বিশ্বাস। শেখ শহীদ সাহেব তো ফ্রন্ট লাইন লিডার ছিল স্টুডেন্টদের মধ্যে। সেই আন্দোলনের সময় পাবলিকে বলা লাগেনি, শুধু প্রোগ্রাম দিছে এতটা মিটিং হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গেছে, মানুষের সম্পৃক্ততা ছিল স্বতঃস্ফূর্ত। সেইটা না হলে হবে না তো, খালি আন্দোলন বলতে করেন আপনার আন্দোলন। শেখ শহীদুল ইসলাম, আসলে আসলে বিএনপির পক্ষ থেকে বা জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক থেকে শুরু সবাই বলছে যে বিএনপি হাঁটু ভাঙা দল, আন্দোলন করতে পারছে না। তার মানে সরকার আন্দোলন চাচ্ছে, আন্দোলন করলে পরে দাবি মেনে নেবে। বিষয়টা কি এরকম মনে হয়? দেখুন, এই ধরনের কথা বলাটাও অসৌজন্যমূলক। এই একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে সম্মান দিয়ে কথা বলা উচিত। এটা আমি মনে করি যে এই ধরনের কথা একটা দলকে এজিটেট করলে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়, সেখানে একটা ঘনিষ্ঠ সম্পর্কটা বিনষ্ট হয়। রাজনীতির মানে তো এই না যে আমরা একজনের আর একজনের মুখ দেখাদেখি করব না। রাজনীতির অর্থ হলো যে বড় জোর তিনি আমার প্রতিপক্ষ, আমার শত্রু নন। আমি এক পথে দেশের কল্যাণ চাই, উনি আর এক পথে দেশের কল্যাণ চান। পথের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমরা সেজন্য সৌজন্য বর্জিতভাবে কথাবার্তা বলা এটা খুব শোভনীয় কিছু নয়। এইখানে আমি একটু আমাদের জাফরুল্লাহ ভাইয়ের একটা কথা বলতে চাই, একটা বক্তব্যের সম্পর্কে আমি একটু উল্লেখ করতে চাই যে জাফরুল্লাহ ভাই বলেন যে লোয়ার জুডিশিয়ারি তারা নাকি সরকারের আজ্ঞাবহ। আমি ওনাকে স্মরণ করাই দিতে চাই যে এই সেপারেশন অফ জুডিশিয়ারিটা কিন্তু আওয়ামী লীগের আমলে হয়নি, এটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যারিস্টার মইনুল হোসেন, যার পক্ষে উনি কথা বললেন, মাজদার হোসেন মামলার রায় অনুসারে তিনি এই সেপারেশন অফ জুডিশিয়ারির পুরো জিনিসটা করছেন। এইখানে বর্তমানে আর কি কোনো স্কোপ, খুব বেশি কোনো স্কোপিকে আছে লোয়ার জুডিশিয়ারি বলেন আর আপার জুডিশিয়ারি বলেন তার উপরে হস্তক্ষেপের? সরকারি উকিল যিনি, তিনি তো বলবেনই, সরকারের পক্ষে কথা বলবেন, তার যে প্রতিপক্ষ আছে তার যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করবেন। এটা তো অ্যাডভোকেট হিসাবে সবাই প্রতিপক্ষ কেন? সুতরাং এই যে কথাটা বললেন যে লোয়ার জুডিশিয়ারির আজ্ঞাবহ করা হয়েছে, দেখেন আমাদের রাজনীতিবিদদের জুডিশিয়ারি সম্পর্কে এই ধরনের একটা ভ্রান্ত, মানে এই ধরনের একটা ধারণা থাকলে সেই জুডিশিয়ারিকে কিন্তু
ইচ্ছে করেই অপোজিট সাইডে ঠেলে দেওয়া হয়। বিএনপি নির্বাচনের আগে যেভাবে প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছে, তাতে প্রশাসনের যারা কর্মকর্তা তারা মনে করেছেন যে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আসলে তাদের হাজার হাজার লোক ভিক্টিমাইজড হবে। সুতরাং এইভাবে রাজনীতিতে অনেকগুলো কৌশল আছে। দেখেন, আপনি যদি এখানে একটা জিনিস দেখেন যে বিএনপির সামনে এখন এই বেগম খালেদা জিয়ার মুক্তি ইস্যু, নাকি তারা আজকে নতুন কিছু ইস্যু নিয়ে এখানে অবতীর্ণ হতে পারে যেটা জনগণের মনকে আলোড়িত করবে। যেরকমের এখন সুশাসন, জনগণ কিন্তু সর্বস্তরে সুশাসন চাচ্ছে এবং তারা চাচ্ছে যে তারা জনগণের সেবা দেওয়ার জন্য যে সরকারি প্রতিষ্ঠান, সেটা হাসপাতাল হোক, স্কুল হোক, কলেজ হোক, সাব রেজিস্ট্রার অফিস হোক, তহসিলদারের অফিস হোক, সব জায়গা থেকে তারা যেন নির্বিঘ্নে সেবাটা পায় এবং দুর্নীতিমুক্তভাবে সেবাটা পায়। এটা কিন্তু একটা আজকে বড় ইস্যু হিসেবে এসছে। এই ইস্যু নিয়ে আমি তো বিএনপিকে পর্যন্ত কথা বলতে দেখলাম না। দ্বিতীয় ইস্যু আছে, ধরেন আমাদের দেশে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা, এটা একটা ইস্যু যেটা এখন আমাদের কিন্তু সব জায়গায় এই অ্যাকাউন্টেবিলিটির কথা আসতেছে যে জবাবদিহিতা নাই, কেউ কাউরে মানতে চায় না, একজন আরেকজনের বিরুদ্ধে যায়, এই ইস্যু তারা আনতে পারে। তারপরে ট্রান্সপারেন্সি অফ গভর্নমেন্ট ডিসিশন মেকিং, যে সরকারি সিদ্ধান্ত যেগুলো হয় তার স্বচ্ছতা তারা জানতে চাইতে পারেন, তারা করতে পারেন। তারপরে দেখেন, আজকে প্রাইম মিনিস্টার নিজে বলতেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই দুর্নীতির ইস্যুটা নিয়ে যদি মাঠে এই প্রাইম মিনিস্টারের কথা, মাননীয় প্রধানমন্ত্রীর কথা সূত্র ধরেই যদি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠতো, তাহলে মানুষ অবশ্যই সম্পৃক্ত হতো। আমরা এই আলোচনায় ফিরবো, আবার একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি আবার আলোচনা। দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আবারও স্বাগত রাজকাহনে। আজকে আমাদের অতিথি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, শেখ শহীদুল ইসলাম এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, একটা মানে কথা তো আছে, সংলাপ হলো না, হয়তো আন্দোলনও সেরকম করে জমানো গেল না, কিন্তু 8টা এমপি কিন্তু জিতেছে ঐক্যফ্রন্ট ধরে, বিএনপি ধরে। একটা সুযোগ কিন্তু আছে সংসদে গিয়ে কথা বলার, সেটি খালেদা জিয়ার মুক্তি হোক না কেন, সেটিতে কেন রাজি হচ্ছে না ঐক্যফ্রন্ট বা বিএনপি? না, এটাকে এদেরকে, সেটা তো নিশ্চয়ই একটা আছে 8টা এইটাতে, কিন্তু এইটাকেও আজকে যেটা প্রধানমন্ত্রী যেটা কয়েকটা কথা বলছে, আমি খুব খেয়াল করি ওনার বক্তৃতা, ওনার ভালো কথাগুলি কিন্তু কাজে পরিণত করা আছে। বলতে কথা বলতে দেবো, বেশি যারা আছে তার যা প্রাপ্য তার চেয়ে বেশি সময় দেবো, তাই যদি হয় তাহলে দেখেই বলা হোক না। আমার কথা হলো যে এটা বক্তৃতাতে যেমন বলতে আছে আজকে যদি, এই জন্য আমার মনে হয় কি না, প্রধানমন্ত্রী সংসদে বলছেন, পাবলিকলি বলছেন, আবার ডেকে বলতে হবে কেন? না, রাজনীতিতে কিছুটা গিভ এন্ড টেক করতে হবে কিছুটা। আজকে তো উনি একটা পদ খালি রাখেন নাই, একটা সংসদীয় কমিটি তো খালি রাখেন নাই। চেয়ারম্যান যদি খালি রাখতেন, বলতেন যে আপনারা আসলে আপনাদের একটা দিয়ে দেবো। আজকে ডেপুটি স্পিকারের কথা ছিল, ওনাদের তো কথা ছিল, বিরোধী দলের, এমনকি জেপি থেকেও তো করে নাই বিরোধী দলের এইটা ডেপুটি স্পিকার। সুতরাং সংসদীয় কমিটিতে করা হয়েছে, আজকে সভাপতি করা হয়েছে, একটি সভাপতি পদ দেওয়া হয়েছে, সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজি, ডাক্তারকে, ডাক্তারকে সেই না, কিন্তু আরো অনেক বেশি, যেটা যেহেতু কম তাদেরকে একটু অতিরিক্ত দিয়ে এটাকে প্রাণবন্ত করার জন্য আমার মনে হয়, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের যাওয়া উচিত। এটা আমি এটা কিন্তু কোনো ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, আমাদের সবার সিদ্ধান্ত যে ওরা যাবে না, দিয়ে লাভ কি, কোনো কথা বলা যাবে না। এখনো পর্যন্ত দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি। সংলাপটা হলে কি হতো আমার ধারণা, এটা কিন্তু আমি কোনো, এটা আমার দলীয় সিদ্ধান্ত না, কিছু না, আমি নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে মনে করি রাজনীতি সচেতন, এটা আলাপ আলোচনা হওয়া উচিত। আলাপ আলোচনা কেবল খালেদা জিয়ার মুক্তি না, এই যে হাজার গায়েবী মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া, আজকে যেখানে সরকারের ভালো কাজটাকেও, যেটা ভালো উদ্দেশ্যটাকে যাতে ভালো থাকে, যেমন সরকার বলেছে, আজকে তো প্রধানমন্ত্রী বলেছে স্থানীয় শাসনকে, আজকে দেখেন যেভাবে চলছে কোনো কর্মকর্তায় কর্মস্থলে থাকেন না,
ডাক্তাররা তো থাকেই না, সেটা দেখেছেন দুর্নীতি। এসপি ডিসি সাহেবরা তারা থাকেন, তারা অবশ্য থাকেন ইউএনও সাহেব, কিন্তু তাদের পরিবার থাকে না। আর আজকে তারা যদি তাদের পরিবার নিয়ে থাকতো, স্থানীয় স্কুলটার উন্নতি হতো, এলাকার উন্নতিটা একটা ব্যাহত হতো। এমনকি উপজেলা চেয়ারম্যান অনেকে থাকে না। আজকে যদি এই আলাপটা হতো, তাহলে বলতে, যখন আলাপ হলে আমি বলতাম যে আরপিওটা আপনি বদলায় দেন, এটাকে দলীয় না করে উন্মুক্ত করে দেন। আজকে এটা আওয়ামী লীগ বিএনপি না করে সবার জন্য ছেড়ে দেন, এখানে শত ফুল ফুটুক সেখানে জিনিসটার ব্যাপারে। আজকে যেখানে দেশের আমাদের একটা ভবিষ্যতের দিকে সামগ্রিকভাবে আমাদের দেশে একটা সমস্যাও আছে। এই সরকারের আমলে উন্নতি হয়েছে অনেকগুলি, সেটা তো না করা যাবে না। বিদ্যুতের কথাই বলছি, সে ভয়ানক দুর্নীতি আছে, কিন্তু উন্নতি হয়েছে মানুষ বিদ্যুৎ। এই যে যখন ধরেন রোহিঙ্গা, আজকে রোহিঙ্গা সমস্যাটা সমাধানের কোনো লক্ষ্যই দেখা যাচ্ছে না। এখানে আমি মনে করি সরকারের, আমার পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন, ভারতে যাওয়ার আগে ওনার চায়না যাওয়া উচিত ছিল। আমি বারে বারে বলেছি, প্রধানমন্ত্রী একবারও চায়না গেলেন না, চায়নায় গেলেন না। চায়না, রাশিয়া এদেরকে ছাড়া আমার এটা না হলে 12 লাখের মধ্যে 5 লাখ হলো তরুণী, এদের জীবনে আশাকাঙ্ক্ষা নেই। এখানেই কিন্তু জঙ্গিবাদের বীজ স্থাপিত হতে পারে, তা আমাদের সবার জন্য বিপদ ডেকে আনবে। এই যে আরেকদিকে মানবতা বিরোধী, এখন আবার ওদের যে হচ্ছে বুদ্ধদের খেতাচ্ছে, আমরা কত লক্ষ্যে জায়গা দেব। সরকার আজকে আর্মিকে খুশি করতে গিয়ে ভাষাঞ্চলের নেভিকে দায়িত্ব দিয়েছে 1000 কোটি টাকা, এটা আমাদের টাকায়, বিদেশি কোনো টাকা না। তো এইসবের জন্য আলোচনা করার জন্য এই যে 8 জনকে ভিতরে যাওয়াটা যুক্তিসঙ্গত, তবে যাওয়ার পথে একটু পথ করে দিতে হবে, আমাকে একটু সম্মান দিয়ে নিতে হবে। আমি যেন একটু সম্মান দিয়ে মাথা উঁচু করে ঢুকতে পারি, সেই এত সব হাঁটু ভাঙ্গা আর ভাঙ্গা, আমার রিজবির মতো আমার ওবায়দুল কাদের সাহেব আরেকটা রিজবি না হইলেই ভালো হবে। শেখ সাদিকুল ইসলাম, যেটি আসলে আমি একটু বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে যখন বেগম জিয়া জেনেই গেছেন যে তিনি দণ্ডিত হতে যাচ্ছেন, তখন যাকে দায়িত্ব দেওয়া হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে, তিনিও বিদেশে পলাতক, তিনি পলাতক আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, তাকেই কেন দায়িত্ব দিতে হলো? দেশের মধ্যে কি এমন কোনো নেতা ছিল না যে বিএনপিকে সংগঠিত করতে পারবে, বা বিএনপির মধ্যে এমন কোন নেতার কি খুব সংকট ছিল যে কাউকে দায়িত্ব দিয়ে করা যেত? তাদেরকে আবার ঐক্যফ্রন্ট তৈরি করতে হলো, ডক্টর কামাল হোসেনের পিছনে দৌড়াতে হলো কেন? তাদের মধ্যে কি নেতৃত্বের সংকট আছে? দেখুন, এই যে বিষয়টা আমি অনেক অনুষ্ঠানেও আমি এটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি বিএনপি নেতাদের, যে যখন কেউ দণ্ডিত হয় বা কারাগারের অভ্যন্তরে যায় বা বিদেশে যায়, তখন স্বাভাবিকভাবে আরেকজনকে দায়িত্ব দিতে হয়। যিনি দেশের অভ্যন্তরে আছেন তাকেই দায়িত্ব দিতে হয়। আমরাও একটা বিদেশে যাওয়ার সময় আমাদের দলের আমার পরবর্তী যিনি আছেন তার হাতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যাই। তো বিদেশি কাউকে অ্যাক্টিং চিফ বানানো, এটা যদিও বিএনপির অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমি মনে করি যে এটা মারাত্মক অরাজনৈতিক সিদ্ধান্ত, এবং এই অরাজনৈতিক সিদ্ধান্তর ফল তাদের কিন্তু এখন ভোগ করতে হচ্ছে। জি, এটা অনেকটা যারা শীর্ষস্থানীয় নেতা ছিলেন তাদের প্রতি অনাস্থা জ্ঞাপক। জি, এবং আর একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, বিএনপির রাজনৈতিক যে বিষয়টা, যেটা জাফরুল্লাহ ভাই বলেছেন, যে রাজনীতির বিষয়ে আপনি যাই বলেন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই বৃহৎ দলগুলোর অভ্যন্তরে যতদিন গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক চর্চা না হবে, ততদিন এগুলো ওই একজনের উপরে নির্ভরশীল হয়ে থাকবে। এবং ওই একজনের উপরে নির্ভরশীল হওয়ার যে কি ভয়াবহ পরিণতি, আজকে সেটা বিএনপি বুঝছে। যেটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বললেন, আসলে যে 8 জন জয়ী হলেন তাদেরকে মাথা উঁচু করে ঢোকার জন্য সুযোগ দেওয়ার কি সুযোগ আছে না? সুযোগে তো সমস্যা নেই, সুযোগ পাবে না কেন? যদি বলতেন যে সুযোগ না পাওয়ার বসুক, দেখেন না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, তার সংসদে এসে রিজবির মতো যদি কথা বলে তাতেও কেউ আপত্তি করবে না, তারা অধিকার, কনস্টিটিউশনাল রাইট। কাজে সংসদে আসুক, ওই ব্যাকওয়ার্ড মার্চ করলে কিন্তু আর ফরওয়ার্ড কোনোদিন করতে না। 6 জন নিয়ে আওয়ামী লীগ আপনাকে ভোট দিচ্ছে জনগণ, আইয়ুব খানের সংসদে 6 জন নিয়ে জনগণ আপনাকে ভোট দিচ্ছে, কিছু দিচ্ছে সংসদে কথা বলার জন্য। আপনি তাদের ভোট নিলেন,
কিন্তু এক সংসদে যাবেন না, ইউ আর ডিপ্রাইভিং, বিট্রেইং ইওর পিপল, ভোটার্স। এটাও তো মাথায় রাখতে হবে। অবশ্যই অবশ্যই আর ধন্যবাদ। এমনিতে প্রগতিশীল রাজনীতিতে আমাদের এখন যে রাজনৈতিক ধারা, বিশ্ব রাজনীতির ধারা, তাতে তিনটা জিনিসকে আমাদের কিন্তু না বলতেই হবে। একটা হলো নির্বাচন বর্জন, একটা হলো সংসদ বর্জন, এবং তৃতীয়টা হলো এই যে হরতাল, ধর্মঘট, সন্ত্রাস, নৈরাজ্য, এইগুলোকে না, এই তিনটা চতুর্থটা তো জিনিসকে বাদ না দিলেন। বলতেই হবে। সবচেয়ে বড়টা হলো বিচার বহির্ভূত হত্যা। হ্যাঁ, সেটা তো আছে। 2008 সনের সুশাসন। ইলেকশন ম্যানিফেস্টোতে পরিষ্কার লেখা হ্যাঁ, ছিল, এটা ছিল। এটার প্রতি আমার মনে হয় ফিরে যাওয়া উচিত। জি। জিরো টলারেন্সের নামে অকারণে মানুষ মারা, এই করে ইয়াবা বন্ধ হবে না, এটা বুদ্ধিমানের কাজ না। সুতরাং সেখানে দুর্নীতির ব্যাপারেও সেটা মনে করি। এটা তবে যখন বলছেন, হ্যাঁ। আমি একটু ছোট্ট কথা বলি। বলেন, ক্লিন হার্ট অপারেশন ছিল একটা, ক্লিন হার্ট অপারেশন, ওটা ওরা বিএনপি করেছিল। হ্যাঁ, আমি জানি একটা মুক্তিযোদ্ধা ছেলে বা মুক্তি, সে মারা গেছে, সে তার ছেলে 2 ভাই মাত্র, মা তাকে বলায়, আমার কাছে মাঝে মাঝে আসতো, কি করা যায়, কি করবো, কি এটা কিছু ব্যবস্থা করে দেন। আমি বলি, তুমি ধৈর্য ধরো, একটা ব্যবস্থা হবে। একদিন আসলো, আমি ভোলা যাচ্ছি, আমি কেন, মা অসুস্থ, আমি যাচ্ছি। আমি তো এখন যেও না, কয়েকদিন পরে যাও। তখন ক্লিন হার্ট অপারেশন শুরু হয়েছে। সে ছেলেটি ভোলা গেল, যাওয়ার পরে তার সঙ্গে সঙ্গে ধরে নুরের সাইদের মতন না, কিন্তু ক্লিন হার্ট অপারেশন হোক আর যাই হোক, একটা জিনিস শুরু হলো, সেটি এখনো কন্টিনিউ আছে, এগুলো বন্ধ করা যায়নি, এটা হচ্ছে বড় কথা। সেই কথাটা যদি আমরা মধ্যে থাকি, এবং এটি প্রসঙ্গটি আনার কারণে ডাক্তার জাফরুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা পরের আলোচনা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। ডাক্তার জাফরুল্লাহ ধন্যবাদ, শেখ শহীদুল ইসলাম ধন্যবাদ, এবং অবশ্যই ইউসুফ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাকে ধন্যবাদ। রাজকাহনের পরবর্তী পর্বে মাদক নির্মূল সম্ভব তো বিষয়ে আলোচনা করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শ্যামল কুমার মুখার্জি। সাথে থাকুন আপনিও।